কুয়েটে শিক্ষা উপদেষ্টার সাথে নিষ্ফল আলোচনা, উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় শিক্ষার্থীরা, লাঞ্ছনার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন শিক্ষকদের। অন্বেষণ থেকে সরে দাঁড়ানোর পরে আমাদের যে অন্যান্য দাবিগুলো এগুলো বাস্তবায়িত হয় না। আর আমরা তখনই বের হব যখন এক দফা বাস্তবায়ন হবে, ভিসি মাসুদ অপসারণ হবে। একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি। রোহিঙ্গা সংকটে অস্থিতিশীল পুরো অঞ্চল, গোল টেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা, দ্রুত প্রত্যাবাসনে একমাত্র সমাধান, কাতারের সহায়তা কামনা। ১.৫ মাস পর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু, হিটু শেখ সহ ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, রোববার থেকে সাক্ষ্য গ্রহণ। আদালতে রাষ্ট্রপক্ষের বর্ণনায় মেজাজ হারালেন আওয়ামী লীগ নেতারা, জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তারে লাগবে না অনুমতি, ডিএমপির সিদ্ধান্ত স্থগিত। এবং জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় অস্ত্রধারীদের ধরতে চিরুনি অভিযান, থমথমে পরিস্থিতি, অমিত শাহর পদত্যাগ দাবি। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তাসওয়ান নাফি। কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টার আলোচনাতেও আসেনি কোনো সমাধান, উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে এখনও অনড় শিক্ষার্থীরা। এতে অসুস্থ হয়ে পড়ে আরও ৪ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে। আমরণ অনশনের পাশাপাশি আজও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধরা। এদিকে শিক্ষকরা জানিয়েছেন ভিসির পদত্যাগের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন মেনে নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষক লাঞ্ছনার ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। হিলাল মোল্লার ক্যামেরায় রামিম চৌধুরীর প্রতিবেদন। ভিসি পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ মিছিল আর আমরণ অনশন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তখনই বের হব যখন এক দফা বাস্তবায়ন হবে, ভিসি মাসুদ অপসারণ হবে। আমাদের ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা অন্বেষণ থেকে সরে দাঁড়াবে না। কারণ আগেও এরকম আমরা দেখেছি যে অন্বেষণ থেকে সরে দাঁড়ানোর পরে আমাদের যে অন্যান্য দাবিগুলো এগুলো বাস্তবায়িত হয় না। আমাদের অনশন ভাঙার একটা মাত্রই দাবি, একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে ভিসি মাসুদ স্যারের পদত্যাগ। এ অবস্থায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার সকালে সশরীরে কুয়েট ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বেশ কিছুক্ষণ কথা বলেন অনশনরত শিক্ষার্থীদের সাথে। এ সময় শিক্ষার্থীদের অনশন ভেঙে আইনের উপর আস্থা রাখার অনুরোধ করেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে অনশন থেকে সরে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। তবে সেই আশ্বাসে আস্থা রাখছেন না শিক্ষার্থীরা। 3 জনের একটা কমিটি, তারা একটা আমাদেরকে দেবেন, সাজেশন দেবেন, রেকমেন্ডেশন দেবেন, এবং সেই হিসেবে আমাদের পরবর্তী যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। এছাড়া সকালে ক্যাম্পাসে প্রবেশ করেন ইউজিসির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। কথা বলেন শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে। এ সময় দ্রুত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান দলটির আহ্বায়ক। আমাদের একটা খুব তিক্ত স্মৃতি আছে সাস্ট নিয়ে। এভাবেই কমিটমেন্ট দিয়েছিল শিক্ষকেরা এবং স্বনামধন্য মানুষেরা, শেষ পর্যন্ত সেটা সমাধান কিন্তু করেননি, যার ফলে একটা সামগ্রিক অনাস্থা আছে। শিক্ষার্থীদের স্বার্থটাকে কেন্দ্রে রেখেই আমরা একটা সুষ্ঠু সমাধান দিতে, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে না গেলে প্রতিষ্ঠানের ডিগনিটিটা রক্ষা করা যায় না। এদিকে দুপুরে বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় পদত্যাগের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সুরাহা না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের পাল্টা ঘোষণা দেন তারা। শিক্ষকরা সবসময় সহযোগিতা করেছি, চেষ্টা করেছি। যেহেতু এখন সরকার এখানে হস্তক্ষেপ করেছে, ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো দোষ থাকে, ওনারা কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। শিক্ষককে অপমান করা, অপদস্থ করা, ভিসির গায়ে থুতু মারা, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, এগুলো না করে যদি তারা আমাদের সাথে আলোচনা করতো যে স্যার এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতিমুক্ত রাখতে চাই, উন্নত করতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা উজাট করে দিতাম।
গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার পর থেকে নানা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরবর্তীতে গত 13 এপ্রিল ক্যাম্পাসে ঢুকে হল খুলে দেওয়ার জন্য দাবি করলেও কর্তৃপক্ষ সাড়া দেয়নি। তারপর থেকে শিক্ষার্থীদের দেওয়া 6 দফা দাবি পরিণত হয় ভিসি বিরোধী আন্দোলনে। রামিম চৌধুরী, এখন, খুলনা। কুয়েটে কিছুক্ষণ আগে সিন্ডিকেটের জরুরি সভা শেষ হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। আর রামিম, সিন্ডিকেটের সভা থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানাবেন। নাফি, আমরা জানতে পেরেছি যে বেলা 12:30 নাগাদ কিন্তু কুয়েটের যে একটি জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, বেশ কিছু সিদ্ধান্ত। তবে আমরা একটি সিদ্ধান্তের কথা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে কুয়েটের যে হলগুলো খুলে দেওয়ার কথা ছিল 2 তারিখে আগামী মাসের, কিন্তু সেই হল খুলে দেওয়ার কথা কিন্তু আজকেই বলা হচ্ছে এই সিন্ডিকেট সভায়। এই কিছুক্ষণ আগেই কিন্তু এই সিন্ডিকেট সভাটি শেষ হলো এবং আমরা এই তথ্যটি কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। তবে এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি সিন্ডিকেট সভায় আরও কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখনও পর্যন্ত তা জানতে পারিনি। এর পাশাপাশি আপনাকে আর কিছু তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে তার আগে কিছুক্ষণ আগে আমরা দেখেছি দুপুরবেলা কিন্তু এখানে শিক্ষক সমিতির যারা রয়েছেন তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তারা যেটি বলছেন যে মূলত শিক্ষার্থীদের সাথে 18 তারিখের পর থেকে কিন্তু বেশ কিছু শিক্ষক কিন্তু আহত হয়েছেন এবং লাঞ্ছিত হয়েছেন। তারপরে বেশ কয়েকবার তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ, মিথ্যা অভিযোগ আনা হয়েছে, এমন কথাই কিন্তু শিক্ষকরা বলছেন। এর পাশাপাশি এই লাঞ্ছিত করা হয়েছে শিক্ষকদের। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যদি দ্রুত আইনের আওতায় আনা না হয় এবং সুষ্ঠু তদন্ত এ ব্যাপারে না করা হয়, সে পর্যন্ত কিন্তু শিক্ষকরা তারা বলছেন যে তারা শিক্ষা কার্যক্রমে ফিরবেন না। সব মিলিয়ে বললে চলে যে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীদের এই 1 দফা দাবির যে অনশন চলছে তাদের সাথে কিন্তু বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে। প্রথমেই আমরা দেখেছি যে সকালে কিন্তু শিক্ষা উপদেষ্টা তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন যে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে এখানে ইউজিসির পক্ষ থেকে যে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে, সেটি কিন্তু তারা সকলেই এখানে এসেছিলেন, এসে কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এরপর তারা শিক্ষকদের সাথে কথা বলবেন এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এরপরে সব পক্ষের সাথে কথা বলে তারা একটি প্রতিবেদন কিন্তু দিবেন মন্ত্রণালয়ে এবং তার উপর ভিত্তি করে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় একটি সিদ্ধান্তে উপনীত হবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখনও পর্যন্ত কিন্তু অনশনরত শিক্ষার্থী অনেকেই অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে রয়েছেন, এখানকার মেডিকেল সেন্টারে রয়েছেন এবং এখানের অস্থায়ী যে ক্যাম্প রয়েছে মেডিকেল ক্যাম্প সেখানেও কিন্তু রয়েছেন। এখনও তাদের অনশন সেই 1 দফা দাবিতেই চলছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। নাফি, বারবার তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়াচ্ছে রাজধানীর ঢাকা আইডিয়াল ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এই ইস্যুতে বিকেলে ধানমন্ডি থানায় 3 কলেজ কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসবে প্রশাসন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মেহেরিন অ্যানি। বৈঠকে যোগ দিতে 3 কলেজ কর্তৃপক্ষের কেউ এসেছেন কিনা জানাবেন। নাফি, এখন পর্যন্ত এই ধানমন্ডি মডেল থানায় 3 কলেজের কোনো অধ্যক্ষ এসে পৌঁছেনি, কেননা এই বৈঠকটি 4:30টায় শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে এই থানা থেকে এবং এখন পর্যন্ত এখানে আসলে 3 কলেজেরই কারোরই আসলে দেখা মেলেনি। আপনি জানেন যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সিটি কলেজ, ঢাকা কলেজ এবং এই 2 কলেজের মধ্যে কিন্তু সংঘর্ষের শুরু হয় গতকালে এবং এর মাধ্যমে কিন্তু পুলিশ সদস্যের 15 সদস্য সহ কিন্তু প্রায় অর্ধশতাধিক কিন্তু এখানে আহত এবং সেটিরই আসলে এই যে দফায় দফায় কয়েকদিন পরপরই যে সংঘর্ষ এবং এটার কারণে যে দুর্ভোগের সৃষ্টি হয়, সেটির কারণে এই সংঘর্ষ রোধের কারণেই কিন্তু আজকে এই ধানমন্ডি থানায় এই 3 কলেজের অধ্যক্ষের বসার কথা রয়েছে এবং আমি এখানে যারা আসলে থানায় কর্তব্যরত পুলিশ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে এই বিষয়ে আসলে 4:30টায় এখানে কনফারেন্স যে রুমটি রয়েছে সেই কনফারেন্স রুমে বৈঠক বসবে এবং সেখানে আসলে মিডিয়ার যারা গণমাধ্যম কর্মীরা আছেন তারা আসলে এখানে থাকবেন, ভেতরে যাওয়ার প্রবেশ থাকবে কি থাকবে না সেটি নিয়ে এখন আসলে সিদ্ধান্ত হয়নি। তবে তারা জানিয়েছে যে এখানে আসলে যে রমনা থানার যে ডিসি আছেন তার সাথে কথা বলে কিন্তু তারা এখানে জানাবেন যে আসলে গণমাধ্যম কর্মীরা এই বৈঠকের সময় ভেতরে থাকবে কি থাকবে না এবং সেটি কিন্তু কিছুক্ষণ পরে তারা জানাবে বলে আমাকে জানিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরা যারা আছেন তারা কিন্তু আসতে শুরু করছে। তবে ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ এবং ঢাকা আইডিয়াল
কলেজের যে অধ্যক্ষ যারা আছেন তাদেরকে কিন্তু এখন পর্যন্ত এখানে দেখা যায়নি। আপনি জানেন যে গতকালের ঘটনায় কিন্তু দফায় দফায় কিন্তু সংঘর্ষ হয়েছে এবং পুলিশ থেকে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এই সংঘর্ষ আসলে এড়াতে, এবং বারবার কিন্তু পুলিশ প্রশাসন থেকে বলাও হয়েছে এই সংঘর্ষ এড়ানোর আহ্বানও করা হয়েছে, এবং তারই জের ধরে আজকে কিন্তু যাতে এই 3 কলেজের মধ্যে সংঘর্ষ রোধ করা যায় সেই বিষয়ে কিন্তু আজকে এখানে এই বৈঠকটি হবে 3 কলেজের অধ্যক্ষের সাথে এবং রমনা ডিসির সাথে কিন্তু এখানে কথা হবে। তো নাফি এই পর্যন্ত আমার কাছে আছে এবং বৈঠক শুরু হওয়ার পরে কিন্তু বাদবাকিটা বিস্তারিত আমি জানাতে পারবো আপনাকে। প্রশাসনের সাথে ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও এই 3 কলেজ কর্তৃপক্ষের সাথে প্রশাসনের বৈঠক নিয়ে জানাচ্ছিলেন মেহেরিন আনি। রোহিঙ্গা সংকট শুধু মানবিক উদ্বেগের বিষয় নয়, এর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে। দ্রুত প্রত্যাবাসনই এর সংকটের একমাত্র সমাধান বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে গোলটেবিল বৈঠকে অবিলম্বে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কাতার থেকে আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন। প্রধান উপদেষ্টার কাতার সফরের দ্বিতীয় দিনের ব্যস্ততা শুরু রোহিঙ্গা সংকট নিরসন নিয়ে। একদিকে চলছে আর্থনা সামিট, অন্যদিকে প্রধান উপদেষ্টা ব্যস্ত বাংলাদেশ কাতারের দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে। আর্থনা সামিটের সাইডলাইনে কাতার সময় সকাল 8টায় দেশটির আমিরের বোন শায়েখা মায়েশা হিন্দ বিনতে হামাদ আল থানির সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। প্রায় 2 ঘন্টা ধরে চলতে থাকে দ্বিপাক্ষিক গোলটেবিল এই বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য কাতারের সহযোগিতা কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। কাতার আমাদেরকে প্রচুর এখানে সাহায্য করছেন এবং আমরা মনে করছি যে এই সাহায্যটা সামনে কন্টিনিউ করবে এবং আরও বাড়বে। প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকট শুধু মানবিক উদ্বেগ নয়, এর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চতর সভায়ও কাতারকে পাশে চেয়েছেন প্রধান উপদেষ্টা। ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে। এইটারই ধারাবাহিকতায় আজকে এখানে একটা বড় সম্মেলন হলো। রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি করণীয়, এবং এই পুরোটা এই আর্থনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। পরে সাইডলাইনে কাতারের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। শেষ হলো দ্য আর্থনা সামিট 2025। কাতারের দোহায় অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইডলাইনে বৈঠক করেছেন কাতার সরকারের অনেক উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সঙ্গে। উঠে এসেছে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়, তবে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা সংকট এবং এলএনজি সেক্টর। এখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করার পর কাতার থেকে সরাসরি প্রধান উপদেষ্টা চলে যাবেন ইতালির রোমে। সেখানে গিয়ে পোপের শেষ শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেবেন তিনি। কাতারের দোহা থেকে বেলায়েত হোসেন, এখন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার 1.5 মাস পর শুরু হলো বিচার কাজ। এই মামলায় হিটু শেখ সহ 4 জনকে আসামি করে অভিযোগপত্র গঠন করা হয়েছে। এছাড়া আগামী রোববার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। বিস্তারিত প্রতিবেদনে। মাগুরায় ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার 8 বছরের শিশু আছিয়ার ঘটনায় উত্তাল হয় সারা দেশ। ধর্ষকের ফাঁসির দাবিতে জেলায় জেলায় মিছিল, বিক্ষোভ সমাবেশ, সড়ক মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। গেল মাসের 6 তারিখ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালি গ্রামের বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের কাছে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয় 8 বছরের শিশু আছিয়া। উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়াকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মৃত্যু হয় তার। আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দাবি ওঠে আইন পরিবর্তনের। এরপরই দ্রুত বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেয়। ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন, শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত সহ 20 মার্চ নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনের অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। একই সঙ্গে 3 মাসের মধ্যে বিচারের আশ্বাস দেয়া হয়।
বুধবার সকালে মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে গত 13 এপ্রিল মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে প্রধান আসামি করা হয় হিটু শেখকে। এছাড়া বোনের স্বামী সজীব শেখ, ভাসুর রাতুল শেখ এবং শাশুড়ি জায়েদা বেগমের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই অভিযোগপত্রের শুনানি হয়। এই দিন আসামিরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এর আগে হিটু শেখ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজকে বিজ্ঞ আদালত প্রসিকিউশন ডকুমেন্টস পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003 এর 9 এর 2 ধারায় এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের 506 এবং 201 ধারায় চার্জ গঠন করেছেন। লার্নেড কোর্ট তখন তো বলছেন তাদেরকে যে প্রপার ওয়েতে অর্থাৎ জেলখানার মাধ্যমে লিগ্যাল এড অফিসে একটা আবেদন করলে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের সাথে লিগ্যাল এড অফিস একটা আইনজীবী নিয়োগ করবেন। আগামী 27 এপ্রিল শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। এখন মাগুরা। কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের শিক্ষার্থীরা। সেখানে আছেন ফরহাদ বিন নূর, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফরহাদ, বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। আমরা দেখছি যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য সেখান থেকে এখন এই বিক্ষোভ মিছিলটি যে ভিসি চত্বর রয়েছে সেই ভিসি চত্বর পর্যন্ত যাওয়া হচ্ছে এবং কুয়েটের যে ভাইস চ্যান্সেলর উপাচার্য তার পদত্যাগের দাবিতে আমরা কুয়েট থেকে শুরু করে সেই আন্দোলন কিন্তু এখন সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু দেখছি যে সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলনটি করছেন এবং আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কিন্তু গতকাল বিকেলেও কিন্তু 16 জন শিক্ষার্থী প্রাথমিকভাবে তারা সেখানে প্রতীকী অনশনে বসেছিলেন। এরপরে কিন্তু তারা সন্ধ্যা 7টায় একেবারে আমরণ অনশন কর্মসূচিতে কিন্তু তারা বসে পড়ে কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে। এবং আমরা দেখছি যে আজকেও কিন্তু সেই শিক্ষার্থীরা কিন্তু কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে অনশন করছে এবং এখানে আমরা দেখছি যে তারা বলছেন যে তাদের এখানে কিন্তু 2 জন শিক্ষার্থী ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তারা বেশি গুরুতর অবস্থা খারাপ হওয়ার কারণে তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে কিন্তু ওই 2 শিক্ষার্থীকে হলে এবং তাদের বাড়িতে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়। এবং আমরা দেখছি যে এখন এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও যেসব অন্যান্য শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু কুয়েটের যে ভিসির যে অন্যায় সেই অন্যায়ের কারণে কুয়েটের শিক্ষার্থীরা যে অনশন করছে সেই অনশনের প্রতি সংহতি জানিয়ে কিন্তু আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু এখন মিছিলটি কিন্তু এখানে চলছে। এবং আমরা এখন এই মিছিলটি যেটি দেখলাম যে সেটি কিন্তু রাজু ভাস্কর্যে শুরু হয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর সেখানে এসে শেষ হয়েছে। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এই শিক্ষার্থীরা কিন্তু তাদের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, বিকেলে শাহবাগে একটি ব্লকেট কর্মসূচি দেওয়ার কথা ছিল, কিন্তু যানজট বিবেচনায় অফিস সময় শেষ হবার এই সময়টাই তারা এই ব্লকেট কর্মসূচিটা না রেখে তারা সেটি পিছিয়ে রাত 9:30টার দিকে এই ব্লকেট কর্মসূচি দিয়েছে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল থেকে সবশেষ। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাথে মত বিনিময়কালে কথা বলেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব সব মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য বান্ধব করতে ড্যাব নেতৃবৃন্দকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। বৈঠকে হাসপাতালটির সাবেক ও বর্তমান ছাত্রদলের 20 সদস্য উপস্থিত ছিলেন।
জুলাই আগস্ট আন্দোলনে হত্যা মামলায় ফের বিভিন্ন মেয়াদের রিমান্ডে শাহজাহান খান, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক। এসব মামলায় রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে বলে দাবি আসামি পক্ষের আইনজীবীদের। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, স্বাধীনভাবে এই মামলা পরিচালিত হচ্ছে, কোনো হস্তক্ষেপ হচ্ছে না। রাব্বি হোসেনের প্রতিবেদন। বুধবার হাস্যজ্জ্বল মুখে আদালতের এজলাসে ওঠেন হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, শাহজাহান খান সহ আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতারা। আদালত প্রাঙ্গণে তাদের দেখা গেছে অনেকটাই ফুরফুরে মেজাজে। আদালতে তোলার পর জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যার নির্মম বর্ণনা ও ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের নানা অত্যাচার নিপীড়নের বর্ণনা আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তুলে ধরলে মেজাজ হারান শাহজাহান খান, আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিচারককে বলেন, শাহজাহান খান মন্ত্রী থাকা অবস্থায় নৌ পরিবহন সেক্টর সন্ত্রাসী কায়দায় জিম্মি করে রেখেছিলেন, এতেই রেগে যান শাহজাহান খান। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও এজলাসে উপস্থিত আইনজীবীদের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ছাত্র জনতা হত্যার 9 মাস পরে এসে সাবেক মেয়র আতিকুল ইসলামের আইনজীবী আদালতকে বলেন, ছাত্র জনতার আন্দোলনে আতিকুল ইসলাম বিরোধী ছিলেন না, বরং পক্ষে ছিলেন। যদিও শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তার আইনজীবী। এদিন জুলাই আগস্টের বিচার কার্যে রাজনৈতিক হস্তক্ষেপ ও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে দাবি করেন আসামিপক্ষের এক আইনজীবী। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে বিচার প্রক্রিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে। এই এক সপ্তাহে জুনায়েদ আহমেদ পলককে 12টার উপরে মামলা দেওয়া হয়েছে। এটাকে বলা যায় যে একটি সাইলেন্টলি পানিশমেন্ট চলছে তার। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশ, আওয়ামী লীগের মতো বিচারের পূর্বে কারো সঙ্গে অবিচার আর রিমান্ডের নামে নির্যাতন করা হবে না। তারপরও আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতে মিথ্যাচার ও বেফাঁস কথা বলে আদালতকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। বিচারকেরা আসামিরা কিছু বলতে চাইলে তাদেরকে বলার জন্য সুযোগ দিয়ে থাকেন এবং তারা আদালতে এমন ধরনের বক্তব্য রাখে যে আদালতে তারা পরিবেশ নষ্ট করে দেয় এবং আদালতে যে আইনজীবীরা থাকে বা অন্যান্য যে যারা বিচার প্রার্থীরা থাকে তাদের ভিতরে এই ধরনের একটা প্যানিক সৃষ্টি করা তাদের উদ্দেশ্য। এদিন যাত্রাবাড়ি, ভাটারা ও বাড্ডা থানার বেশ কয়েকটি হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড দেওয়া হয় শাহজাহান খান, আতিকুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে। এছাড়া বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ব্যারিস্টার তুরিন আফরুদ সহ 8 থেকে 10 জন সাবেক মন্ত্রী এমপিকে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে, এই মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 9 এপ্রিল ডিএমপি যুগ্ম কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার তদন্তে উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এছাড়ভুক্ত আসামিকে গ্রেপ্তার না করার নির্দেশ দেওয়া হয়। এরপর ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন। হাইকোর্ট তার আদেশে আসামি গ্রেপ্তারে ডিএমপির এ ধরনের বিজ্ঞপ্তি কেন বেআইনি হবে না জানতে চেয়ে রুলও জারি করে। এই বিজ্ঞপ্তি স্থগিত করার কারণে আসামি ধরতে পূর্বানুমতি লাগবে না। চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথায় ব্যাটারি রিকশা চালকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 4 পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছে। সকাল 10টার দিকে ব্যাটারি রিকশা জব্দ করা নিয়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় বেশ কিছু সময় ধরে দফায় দফায় চলে সংঘর্ষের ঘটনা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশ জানায়, মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে বেশ কিছুদিন ধরে অভিযান শুরু হয়েছে। অভিযানের এক পর্যায়ে ব্যাটারি চালিত রিকশা চালকরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ। দু একটি অপহরণের ঘটনা ঘটলেও আগের তুলনায় পাহাড় অনেকটা শান্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে এই কথা বলেন তিনি। এ সময় আরাকান আর্মির কারণে মিয়ানমারের সাথে সীমান্ত বাণিজ্য ব্যাহত হচ্ছে বলেও উদ্বেগ জানান তিনি। মাটির যে টপ সয়েলগুলি কাইটে নিয়ে যাচ্ছে, এই পাহাড় উজাড় হয়ে যাচ্ছে, এইগুলি ব্যাপারেও আলোচনা হয়েছে।
খালি ওই পাহাড়ের কেন দোষ দেন? পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থা আছে, অনেক শান্ত আছে। পাহাড়ে অশান্ত তো আপনারা দেখেনই নাই, এখন পাহাড় ওই তুলনা করতে গেলে পাহাড় পুরোটা শান্ত। প্রতি বছর জ্বালানির চাহিদার পাশাপাশি বাড়ছে পরিবেশগত ঝুঁকি। বৈশ্বিক চাপ বাড়লেও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ। এমন বাস্তবতায় বুয়েটে প্রথমবারের মতো আয়োজন করা হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব। আয়োজকরা বললেন, শুধু উদ্ভাবন নয়, এ খাতে বিনিয়োগ বাড়াতে অবদান রাখবে এ উৎসব। তানজিম শাফিনের প্রতিবেদন। ব্যাপক শিল্পায়নে প্রতি বছর দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে চলেছে। ধারণা করা হচ্ছে 2041 সালে এ চাহিদা দাঁড়াবে 58,000 মেগাওয়াটে। ক্রমবর্ধমান এ চাহিদার যোগান দিতে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও মোকাবেলা প্রয়োজন। কমাতে হবে কার্বন নিঃসরণ ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এসব ক্ষেত্রে অগ্রগতি এখনও আশায় সীমাবদ্ধ। Actually, Bangladesh is one of the worst performers in the world in terms of the use of renewable energy. বুয়েট, অ্যাকশন এইড বাংলাদেশ ও জেটনেট বিডি এর যৌথ উদ্যোগে রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025-এ উদ্যোক্তা ও অংশগ্রহণকারীরা এক হয়েছেন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে। এই ইনোভেশন থেকে, রিনিউয়েবল এনার্জি ফেস্ট থেকে আমরা আমাদের অ্যাওয়ারনেস, আমাদের প্রোডাক্ট ইনফরমেশন মানুষের মধ্যে ছড়ায় যাবে এবং সোলার সম্পর্কে মানুষের আগ্রহ আরও বাড়বে। ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট, ইমপ্যাক্ট বা বিভিন্ন কজের জন্য আমরা সলিউশন ক্রিয়েট করি। তো আপনারা বলতে পারেন ক্লাইমেটিক সলিউশনের একটা হাব হিসেবে কাজ করে। সম্পূর্ণ রিনিউয়েবল এনার্জি এবং পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কাজ করি। তো আমরা আমাদের যে কী কী ডিভাইস নিয়ে কাজ করতেছি এবং ভবিষ্যতে করব, এটার আমরা শোকেস নিয়ে এসেছি। উদ্ভাবনী মডেল প্রদর্শনের পাশাপাশি এ উদ্যোগের অন্যতম লক্ষ্য সবুজ জ্বালানি রূপান্তরের রূপরেখা গড়া ও নীতিমালা প্রণয়ন। আয়োজকরা জানান, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে অংশীজনদের একত্র করা হচ্ছে। আমরা ট্রানজিশন করতে চাই, আমরা ফসিল ফিউল থেকে বের হয়ে রিনিউয়েবল এনার্জিতে যেতে চাই। এটা তো শুধু বললে হবে না বা কাগজে কলমে হবে না, ওটার একটা পথ তৈরি করে দিতে হবে। এই পথটা আমরা তৈরি করে দিতে চাচ্ছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এই যে যোগাযোগের মাধ্যমে এবং এই যে চিন্তা ভাবনাকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা এই কাজটা করতে চাই। জ্বালানির ন্যায় বিচার, অর্থায়ন, অবকাঠামো ও প্রযুক্তিগত দিকগুলোর সাথে তরুণদের সম্পৃক্ত করাই এ আয়োজনের লক্ষ্য বলে জানান বুয়েটের উপাচার্য ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জ্বালানি সংকট কাটাতে তরুণদের এগিয়ে আসতে হবে পরিবেশগত ঝুঁকি মোকাবেলায়। এটা খুব এনকারেজিং যে যুবক সমাজ এখানে চলে আসছে, তারা বুঝতে পারছে যে রিনিউয়েবল এনার্জি ইজ দ্য ওয়ে টু গো ইন দ্য ফিউচার। কারণ আমাদের তো আসলে ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্সি কমাতে হবে। সারা পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জ ইজ এন ইস্যু এবং যেটা বাংলাদেশের জন্য খুব খারাপভাবেই দেখা দেবে, বিকজ বাংলাদেশ নিম্নাঞ্চল এরিয়া বেশিরভাগ। 2024 সালে বাংলাদেশে মোট বিদ্যুতের চাহিদা ছিল 17,800 মেগাওয়াট। চাহিদার বিপরীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার হয়েছে মাত্র 2%। তানজিম শাফিন, এখন, ঢাকা। কোরবানির ঈদের মাসখানেক আগে চড়তে শুরু করেছে মশলার বাজার। এরই মধ্যে দাম বেড়েছে পেঁয়াজ, রসুন সহ একাধিক মশলা জাতীয় পণ্যের। নানান অজুহাতে বাড়ছে দাম, যদিও সামনে দাম আর না বাড়ার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে অনৈতিকভাবে দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রশাসনও কঠোর অবস্থানের কথা জানিয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে অভিযানও। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন। সামনে ঈদুল আজহা। আগামী 15 দিনের মধ্যে কোরবানির ঈদকে ঘিরে বেচাকেনা শুরু হবে। এর মধ্যেই উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ, রসুন ও মশলার বাজার। কিছুদিন আগেও বাজারে দেখা গিয়েছে পেঁয়াজের ট্রাকের দীর্ঘ সারি, তবে এখন সেটি কিছুটা কমেছে। গেল কয়েকদিনের বৃষ্টিতে মাঠ থেকে ফসল তোলা কমিয়েছেন কৃষকরা, এতেই সরবরাহে টান পড়েছে, তাই দামও কিছুটা বাড়তি। খাতুনগঞ্জে সপ্তাহ দুয়েক আগেও পাইকারিতে মেহেরপুরের পেঁয়াজ বিক্রি হয় 22 থেকে 23 টাকা কেজিতে, এখন 32 থেকে 33 টাকা। আর 32 টাকা কেজির পাবনার পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে 44 থেকে 45 টাকায়। আড়তদাররা বলছেন, কৃষকের প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ 40 টাকার ওপরে, তাই দাম বাড়ায় কিছুটা হলেও লাভের মুখ দেখবেন কৃষকরা। পর্যাপ্ত পরিমাণ কৃষকের হাতে মাল আছে। এই কুরবান যাইয়ে আমার মনে আরও 3 মাস যাবে যে শর্ট হবে না, হয়তো 2-1টা বাড়বে আর 2-1টা কমে যাবে, এইভাবে আপ ডাউন করবে, কিন্তু বাজারটা স্থির থাকবে। এদিকে বাজারে ভারতীয় রসুনের মজুদ শেষ। চায়না রসুনেরও মৌসুম শেষ দিকে হওয়ায় আমদানি করা রসুনের দাম 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 175 টাকায়। যদিও এসব রসুন 190 টাকায় কেনা বলে দাবি আড়তদারদের। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে জানান তারা।
বর্তমানে যে মালগুলো আমরা বিক্রি করতেছি এগুলো ধরেন 20-25 দিন আগে ইম্পোর্ট করা মাল, যারা নিয়ে আসছে মিনিমাম 15 থেকে 20 টাকা কেজিতে লস দিয়ে বিক্রি করছে বর্তমানে। আর সামনে হয়তো মার্কেট যদি ইন্টারন্যাশনাল মার্কেটের খুব একটা প্রভাব না পড়ে এই টাইপেরই মার্কেট থাকবে। তবে স্থিতিশীল আছে আদার বাজার। বাজারে সবচেয়ে বেশি চাহিদার চায়না আদা বিক্রি হচ্ছে 100 টাকায়, আর 68 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভারতীয় আদা। আদার দাম আগের থেকে অনেক কমে গেছে। কেরালা আদা বিক্রি করছিলাম আমরা 85 টাকা পর্যন্ত বিক্রি করছিলাম, এখন বিক্রি করতেছি 65 টাকা। যদি ধরেন যদি শর্ট থাকে, এখন এর মতো যদি পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকে তাহলে দাম বাড়বে না, আর যদি শর্ট হয় তাহলে সামান্য 19-20 হতে পারে এরকম আর কি। এদিকে দাম বাড়ায় খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদকে ঘিরে যাতে অসাধু ব্যবসায়ীরা বাড়তি সুবিধা নিতে না পারে সেজন্য মশলার আমদানি ও বাজারজাতের বিষয়টি তদারকি করবে সংস্থাটি। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। আন্তর্জাতিক ভারতের জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় অস্ত্রধারীদের ধরতে চিরুনি অভিযান চলছে। এরই মধ্যে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতে 3 অস্ত্রধারীর স্কেচও প্রকাশ করা হয়েছে। এদিকে মঙ্গলবারের ওই হামলায় 26 পর্যটককে হত্যার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ গোষ্ঠী লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। হামলার প্রতিবাদে কাশ্মীরের বিভিন্ন শহরের বিক্ষোভ হয়েছে। এতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিও জানান বিক্ষোভকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পেহেলগামে হামলার স্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে হতাহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। ভারতীয় সেনাদের নখদর্পণে থাকা পেহেলগামের মতো জায়গায় কিভাবে অস্ত্রধারীরা এ ধরনের হামলা চালাতে সক্ষম হলো মিলছে না সে প্রশ্নের যথাযথ উত্তর। আম্পায়ার্স কমিটির সভায় হেনস্থার শিকার হয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদের কাছে চিঠি দিয়েছেন ম্যাচ রেফারির দায়িত্বে থাকা দেবব্রত পাল। দেবব্রতের অভিযোগ, সভা চলাকালে আরেক ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের বাজে আচরণের শিকার হন এই ক্রিকেট সংগঠক। সবাই কোড অফ কন্ডাক্ট এবং অপরাধ বিবেচনায় একই রকম প্রটোকলটা আমরা মেনটেন করি। প্রটোকল মেনটেন করার কথা বলি, তখন আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল তিনি আমাকে বলে ওঠেন, আপনি আঙ্গুল তুলে কথা বলছেন কেন, এবং অত্যন্ত অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। আজকে সকালে আমি চিঠি বোর্ড প্রেসিডেন্ট বরাবর আমি চিঠি দিয়েছি, সব কিছু আমি উল্লেখ করে। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। কুয়েটের 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সিন্ডিকেটে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত, উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় শিক্ষার্থীরা। রোহিঙ্গা সংকটে অস্থিতিশীল পুরো অঞ্চল, গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা, দ্রুত প্রত্যাবাসনে একমাত্র সমাধান, কাতারের সহায়তা কামনা। 1.5 মাস পর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু, হিটু শেখ সহ 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, রোববার থেকে সাক্ষ্য গ্রহণ। আদালতে রাষ্ট্রপক্ষের বর্ণনায় মেজাজ হারালেন আওয়ামী লীগ নেতারা, জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তারে লাগবে অনুমতি, ডিএমপির সিদ্ধান্ত স্থগিত। এবং জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় অস্ত্রধারীদের ধরতে চিরুনি অভিযান, থমথমে পরিস্থিতি, অমিত শাহর পদত্যাগ দাবি। শেষ করছে এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।